এখানে কলকাতাতে একসময় একটা বড় সংখ্যক উচ্চ বর্ণীয়, উচ্চ জাতীয় বাঙালি হিন্দুরা তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে পুরো বাংলাকে। তাদের কিন্তু বংশধররা যায়নি এখনো। ভারতবর্ষে যারা চালাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশর কিন্তু বিদ্বেষের উপর চালায়। তাতে কোণঠাসা করে রেখেছে ভারতবর্ষের লোকেরা। সত্যি ঘটনা, যেকোনো ঘটনা, একটা কেউ যদি বাংলাদেশ বাস থেকে পড়ে যায় আর সে যদি যাতে হিন্দু হয়, এই দেখো বাস থেকে ফেলে দেওয়া হয়। তাই যে মুহূর্তে আমাদের মতন লোক যারা পছন্দ করে এই জিনিসটা পছন্দ করে আমরা সেলিব্রেট করলাম, তার দুদিনের মাথায় মুস্তাফিজুরকে এক্সপেল করলো। ভারতবর্ষের মানুষ প্রচুর লড়াই করছে মৌলবাদীদের বিরুদ্ধে। সেরকম অহংকারী একটা গ্রুপ আছে তাদের আবার থাপ্পড় মেরে সোজা করে রাখে। এদের তো আপনারা বোঝার চেষ্টা করুন না, সবার তো কমন সেন্স আছে যে এটা একটা পরিকল্পনার ফাঁদে পড়বো না আমরা। যারা খবর রাখে তাদের কোনো বিদ্বেষ নেই। আপনি কি মনে করেন এই যে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটা অভূতপূর্ব খারাপ অবস্থা কি আমি বলব আরকি। এটার কোনো উন্নতি হবে একটা ইলেকশন হয়ে গেলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি চলে আসে এবং জোর ধারণা আরকি, জোর ধারণা সেটা হচ্ছে হয়তো বিএনপি জিতবে এবং সরকার করবে। সমস্যার সমাধান হবে। কারণ বিএনপি কিন্তু কখনোই প্রো ইন্ডিয়ান কোনো পলিটিক্স এবং ভারতের কাছেও বিএনপি কখনো ঘনিষ্ঠ বা মিত্রস্থানীয় কোনো রাজনৈতিক দল ছিল না। হয়নি, আমি জানি হয়নি। কিন্তু বিএনপি ইজ অ্যান ওন ডেভিল। হ্যাঁ? আমরা বিএনপি আপনারা কিন্তু যে বিএনপির কথা বলছেন ইজ পাস্ট বিএনপি। আমি 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 পলিটিক্যাল পজিশনিংটা করছি। আমাদের লেফট অফ সেন্টারে ছিল আওয়ামী লীগ। ঠিক আছে? সেন্টার লেফট যেটাকে বলা হয়। সেন্টার রাইট হলো বিএনপি। আ জাতীয় একবার এদিকে যায়, একবার ওদিকে গেছে। একবার যাওয়ার রাস্তা মানে না এখন জামাত জাতীয় ৩ টুকরো আছে ৩ টুকরো। ৩ টুকরো জাতীয় আছে। কোন টুকরো জাতীয় আমরা জানি না। মাঝে আমার খুব ভালো লেগেছিল যখন আ স স কি বলে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল এরা করেছিল। জাসদ করেছিল, সেটাও একটা ফেজ গেছে। এবার বিএনপি ইজ ইন আ ট্রাবলসাম পজিশন। যাদের সাপোর্ট নিয়ে বিএনপি এতদিন এগিয়েছে, they have emerged in their own right. এবার তারা বিএনপিকে পাত্তা তো দিচ্ছেই না, বিএনপিকে তারা সবচেয়ে বেশি শত্রু মনে করছে। বিএনপি হ্যাজ বিন পুশড টু দ্য সেন্টার লেফট বা সেন্টার যদি কথাটা ব্যবহার করি, বিএনপির রাইটিজমটা অনেকখানি দখল হয়ে গেছে। সেই 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 ক্ষেত্রটি দখল করে নিয়েছে জামাত আর তার ১১টি দল, ১০টি দল। একটা তো আবার বেরিয়ে এসছে। ১০টি দল। মাঝে আবার পড়ল ৫ কওমি দলের লিগ। রাইট উইং এমনভাবে তারা ধরে নিয়েছে, দেখুন অ্যান্টি ইন্ডিয়া ফিলিং ইজ আ কমন প্ল্যাঙ্ক। একটা অ্যান্টি ইন্ডিয়া ফিলিং ইজ আ কমন প্ল্যাঙ্ক, আর সেইজন্য আমি গুস্সায় চেঁচাবো, ই করবো, এটা does not speak of maturity. Does not speak of আমার প্রশ্নটা যদি আপনি একটু স্পেসিফিক্যালি উত্তর দেন যে এই ইলেকশনটা কোনো ভালো কিছু আনবে কিনা দুটো সম্পর্কের ভিতরে? একটা নরমালসি এট লিস্ট আনবে কিনা? আমার মনে হয় আমার মনে হয় আ দেখুন বাংলাদেশ কাকে নির্বাচিত করলো সে ব্যাপারে আমার কোনো হস্তক্ষেপ বা কোনো রকমের থাকা উচিত নয়। পাশের দেশ। আমি বাঙালি হলেও আমার আমার ওখানকার আ মানে কি বলবো? ওখানে আমার বাবা, ঠাকুরদাদা, আমার আ দাদু, মামা, নানা, সবাই ওখানে জন্মেছে। তার টান থাকলেও আমি বলব ওটা এখন একটা অন্য দেশ। সেখানে রাজনীতিতে কি হচ্ছে আমার নাক গলানো উচিত না। এই হলো আমার ১ম নীতি। কিন্তু আমি একেবারে নির্লিপ্ত হয়ে থাকতে পারব না। বন্ধুরা আছে, ভাষায় কথা বলি, ছায়ানটকে যেভাবে মারা হলো, ভাঙা হলো, দেখলাম চোখের সামনে, আজকে দেখা হলো। অথবা আমার মধ্যেও ইমোশন জাগে। আমার মনে হয় আজকের পক্ষে যে বিএনপি ইজ পারহ্যাপস দি বেস্ট বেট। তার কারণ আছে। আমি বলছি যখন আমি বলছি আমি ১৬ আনা খবর রাখি যে বিএনপির ছেলেরা গিয়ে চাঁদার কি জুলুম চালিয়েছে কয়েক মাস ধরে। আলোকদের আটকাতে পারেনি। কিন্তু এই যে আপনি বলছেন বিএনপি ইজ দ্য বেস্ট বেট। কেন? বেস্ট বেট এই জন্যে যে বিএনপি হ্যাজ আ ম্যাচুরিটি। ইট মে নট লাইক ইন্ডিয়া,
But that is not an essential factor. You need maturity, number 1. বিএনপির মধ্যে একটা স্টেবিলিটি, ম্যাচুরিটি আছে এবং ৭১ এর ন্যারেটিভ যে কথাটি আপনি লক্ষ্য করবেন হাসিনা যেই বক্তব্যটি রাখলেন ভারতবর্ষের থেকে আ খুবই বিতর্কিত বক্তব্য। কেন করা হলো তাও বুঝতে পারছি না। কিন্তু তার মধ্যে একটা সাটল মেসেজ আছে। তিনি ৭১ এর ন্যারেটিভের কথাটা বলেছিলেন। ৭১ এর ন্যারেটিভে তারা মানে তারা স্বীকার করছেন তারা যে আওয়ামী লীগ ছাড়া অন্যরা ছিল। এখন বেস্ট বেট এই জন্যে যে তারপরে দেখা যাচ্ছে একেবারে এক স্রোত দক্ষিণপন্থী। সেটা তো মানে মাথা খাওয়ার কিছু নেই। দক্ষিণপন্থী হয়েছে বলে কি দোষ করেছে নাকি তারা? তার সাথে দক্ষিণপন্থীর সাথে চলে আসছে ধর্মপন্থী। সেখান থেকে একটু গন্ডগোল শুরু হচ্ছে। সে দেশে এসে করো। আমি এখানকার কাউকে একদিনের জন্য ক্ষমা করিনি। আর ওরাও আমাকে ক্ষমা করেনি। কত কেস যে চালাচ্ছে আমার বিরুদ্ধে তার কোনো শেষ নেই। যাই হোক। আ এরা এদের আশাচ্ছে যারা আ বদরের সাথে ছিল, আল বদরের সাথে ছিল, যারা পাকিস্তানের এই ছিল তাদের চেয়ে তো বিএনপি অনেক ভালো। ১ম কথা। সেকেন্ড হচ্ছে যে বিএনপি নিজে ওদের হাতে এখন আক্রান্ত হচ্ছে। আমি বলছি ইউনূসের পার্টি এরা উড়ে যাবে। যা শাসন করার করে গেছে তাদের তারা যেভাবে চালিয়ে গেল প্রায় ২ বছর এরা উড়ে যাবে। ১.৫ বছর ওপর থাকবে না। বারবার বাংলাদেশের মানুষ এনসিপিকে ভোট দেবে বলে আমার মনে হয় না। জামাত এই জন্য করছে যে কেন্দ্রীয় এলাকা মানে ঢাকাতে তারা কাডার মুভ করছে। তাদেরকে বসাচ্ছে। এটা হলো দি রেসপেক্টেবিলিটাইজেশন অফ জামাত মধ্যবিত্ত মধ্যে পেনিট্রেশন করে। তারা অনেক সফট ভয়েসে কথা বলছে। তারা অনেক আউটরিচ প্রোগ্রাম করছে। কিন্তু জামাত ইসলামী রিমেইনস লাইক দি আরএসএস। আরএসএস এর মতন তারা কিন্তু রং পাল্টায় না। আরএসএস কখনো বেশ পাল্টায়, ভেতর পাল্টায় না। কারণ জামাত কখনো অর্থাৎ আপনি যেটা বলছেন যে বিএনপি ইজ দ্য বেস্ট বেট এবং সেটা যদি হয় যেটা ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে যে এই নির্বাচনে বিএনপি জিতে ক্ষমতায় আসবে। তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে সম্পর্ক এখন তলানিতে এসে পৌঁছেছে, সেটার উন্নতি হবে বলে আপনি মনে করছেন? আই ফিল দ্যাট একটা যেটাকে বলা হয় সাস্টেইনড অ্যান্টি ইন্ডিয়া হেট্রেড এর উপর পুরো জিনিসটা চলছে, সেটাকে একটা ম্যাচিউর লেভেলে আনা হবে। যে ধরুন স্পেসিফিক কি পয়েন্টে সলিউশন করা যায়। ধরুন আদানির পাওয়ার আমি একটা করে তুলতে পারি যদি এখন সময় কম। অনেক কটা পয়েন্ট আছে যেখানে আমার বলে হিট পয়েন্টের উপর আমরা আলোচনা করতে পারি। আদানি পাওয়ারটা তো তুলে দিয়ে দিল ওর হাতে। একটা সেই ডিল দিয়ে আমার কত লেখা আর কত পার্লামেন্টে কতবার আমি তুললাম যে এই কি হোয়াট সর্ট অফ এ ডিল ইজ দিস? তখন বলা হলো উই ডু নট ডিসকাস আদার কান্ট্রিজ। ঠিক আছে? এখন there is a chance that a mature party, however much তাদের grievance against India থাকে, is a better bet than one that is sponsored by Pakistan, by মানে যেসব লোকেরা ৭১ এর ঘটনা, গণধর্ষণ, গণহত্যা করেছিল তাদের চেয়ে। এটা তো কমন সেন্স, তাই না? মিস্টার সরকার, সেটা হচ্ছে যে কিছু মানুষ এখানে বলে, আমি মানুষজনের সাথে কথা বলে, অনেকের সাথে কথা বলি সাংবাদিক হিসেবে। সেটা হচ্ছে যে এবং আমার নিজেরও অবজারভেশন সেটা হচ্ছে যে অ্যা ভারত বিরোধিতা আমার কাছে মনে হয় না বাংলাদেশের মানুষের ভিতরে খুব ইনবিল্ট মানে খুব ইনস্টিংক্টিভ মনে হয় না অধিকাংশ মানুষের ভেতরে। আ সেটার কারণ যেটা হয়েছে আপনিও সেটা ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগকে ক্রমাগতভাবে ভ্যালিডেশন দিয়ে যাওয়া একের পর এক। সেটার কারণে এটা হয়েছে যে না, চোখের সামনে ইলেকশন রিগিং হয়। ইলেকশন রিগ। ভারত আমাদের ফলে ভারত একটা গণতান্ত্রিক দেশ কিন্তু আমাদের গণতন্ত্রকে তারা গ্রাহ্য করছে না। হ্যাঁ? আমাদের গণতন্ত্রের ব্যাপারে তারা গ্রাহ্য করছে না। এইটা হচ্ছে মান অধিকাংশ মানুষের ক্ষোভ। আপনি যদি মানুষের সাথে কথা বলেন। তারা ঠিক জামাত করে না। তারা আ ঠিক মানে তার হিন্দু প্রতিবেশীকে ঘেন্না করে না একেবারেই। তারা খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এই বিষয়টা একেবারে মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, নিম্নবিত্ত বলেন সব বিভিন্ন একটা স্তরে এটা ঢুকে গেছে মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ। সেটা যে আমাদেরকে সম্মান করছে না। আরেকটা যেটা হয়েছে
সেটা হচ্ছে বাংলাদেশে বিশাল একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছে এবং একটা ইয়াং মানে পপুলেশন তৈরি হয়েছে। তাদের সংখ্যা ৪ কোটি, ৪.৫ কোটি বলা হচ্ছে, যাদের বয়স ১৮ থেকে ৩২, ৩৩, ৩৮। এদের কাছে ঠিক ৭১ এর চেতনা বলেন, আপনি ভারত আমাদেরকে বাংলাদেশকে সাহায্য করেছিল, তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এই ন্যারেটিভ গুলো তাদের ভেতরে একেবারেই এখন কাজ করছে না। এবং যারা এই ন্যারেটিভ দিতে যাচ্ছে, বিএনপি যদি, আমি জানি বিএনপি যদি এই ন্যারেটিভ দিতে যায় এ তারা বিপদে পড়বে। এবং বিএনপি যদি জেতেও, বিএনপি ক্ষমতায় গিয়েও কিন্তু যদি এমন কোনো তারা বা তাদের নড়াচড়ার কিন্তু খুব একটা জায়গা থাকবে না আমার মনে হয়, যে অবস্থায়। হ্যাঁ? তো এই অবস্থার ভেতরে আ বিএনপি আসলে কি তেমন কোনো লাভ হবে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয়, আমি আপনাকে একটু প্রভোকেটিভ প্রশ্ন করি। আমার সবসময় মনে হয় যে ওখানে একটা ধর্মীয় গোষ্ঠী মানে শাসন করছে। কট্টর হিন্দুবাদী। এখানে যদি একটা কট্টর মুসলিমপন্থী কেউ শাসন করে তাহলে ব্যালেন্সটা ভালো হবে। হ্যাঁ, বিএনপির পক্ষে নড়াচড়া করা কিন্তু খুব বিপদ হয়ে যাবে বলে অনেকে মনে করেন। আপনার কি মনে হয়? না, আমার আমার মনে হচ্ছে যে বিএনপির সাথে তো লড়াইটা আ আপনার ধর্মবাদীদের একেবারে স্ট্রেইট দাঁড়িয়ে গেছে। এখন একদিকে বিএনপি আরেকদিকে যারা ধর্ম বা ইসলাম পন্থী এটা অতি সম্প্রতি ক্ষমতার লড়াইয়ের কারণে। ক্ষমতা লড়াই দাঁড়িয়েছে ১ নম্বর। ২ নম্বর তারিক কিন্তু অনেক বছর বাইরে ছিলেন। ওটা একটা অবজেক্টিভ ভিউ আছে। ইন্টারন্যাশনাল অবজেক্টিভ ভিউ আছে। আমাদের সম্পর্কটি এত গভীর, ভারতবর্ষের এত বেশি লোক বাংলাদেশকে শ্রদ্ধা করে, আপনারা বিশ্বাস করবেন না। ইনফ্যাক্ট ভারতবর্ষের অনেক লোক আমার লেখা পড়ে অবাক হয়ে গেল। আচ্ছা, আচ্ছা মুজিব আমলে, হাসিনা আমলে এইসব ঘটনা হয়েছে? কই আমাদের তো কেউ কয়নি, কেউ বলেনি। এ এ আমি বোঝাতে পারছি না যে তবে আমার কেন বলতে হচ্ছে? আমি একটা স্বাধীন নাগরিক, আমি একটা রিটায়ার্ড লোক। আমার কেন বলতে হচ্ছে এসব কথাবার্তা? যারা খবর রাখে তাদের কোনো বিদ্বেষ নেই। ভারতবর্ষের বেশিরভাগের লোক ধর্ম নিয়ে মাথা ঘামায় না। তারা একটা যন্ত্রর কাছে হেরে যাচ্ছে। একটা পুঁজিবাদী, ফাসিস্টবাদী, ধর্মবাদী যন্ত্র এমনভাবে কব্জা করেছে, তারা হেরে যাচ্ছে। কিন্তু হারবেও কি? তারা তো একটা মাইনরিটি গভর্নমেন্টে চলে গেছে। তাই না? তারা মেজরিটি কিনছে। ২ টো পার্টির কাছ থেকে পয়সা দিয়ে কিনছে তারা। হুম? তারা কিন্তু সেই ২ টো পার্টি ধর্মবাদী নয়। যে ২ টো পার্টির উপর নরেন্দ্র মোদী আজকে বাস করছে, যে শাসন করছে, সেই ২ টো পার্টি কিন্তু ধর্মবাদী নয়। অতএব তাকে আমরা এখন পেনাল্টি বক্সে ঢুকিয়ে দিয়েছি। এবার ডিফেন্সিভলি পেনাল্টি বক্সে ঢুকিয়ে দিয়েছি। সেখান থেকে সে ফোঁস-ফাঁস করছে। ইনফ্যাক্ট ওর সেন্স অফ কন্ট্রোলটা আমার মনে হচ্ছে কমে গেছে। কেন দেখাচ্ছে? আমি আপনাকে একটা উদাহরণ দেখালে বুঝতে পারবেন। যখন বেগম জিয়ার মৃত্যুর পরে যখন জয়শঙ্করকে পাঠানো হলো, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের অনেক লোকের জলের ঢোক খেয়ে তারা বলল, চিঠি দিল তাকে যে, "আমরা কিন্তু উম আপনাদের সাথে আছি দুঃখের ঘটনায়।" জয়শঙ্করকে সে চিঠিটা দিল তারিককে। রাইট? ইটস আ গুড জেস্চার। গুড জেস্চার। এর সাথেই আমরা কখনো এক্সপেক্ট করব না তারিক উইল বি কমিটিং আ পলিটিক্যাল ব্লান্ডার ইফ হি ট্রাইস টু বিকাম প্রো ইন্ডিয়া। হুম। নো, কিন্তু নট পরপরই নাও, দেখেন, নট পরপরই নাও, দেখেন, নট নাও। পরপরই দেখেন তারপরেই মুস্তাফিজুর দেখুন রহমানকে বাদ দেয়া যায়। তারপরেই বলছি ঘটনাটা। যে মুহূর্তে আমাদের মতন লোক যারা পছন্দ করে এই জিনিসটা পছন্দ করে আমরা সেলিব্রেট করলাম, তার ২ দিনের মাথায় মুস্তাফিজুরকে এক্সপেল করল। হোয়াই? হোয়াই? আমাদের প্রশ্ন, মুস্তাফিজুরকে কেন না? ওরা এমনভাবে টার্গেট ওরা মুস্তাফিজুরকে যে এক্সপেল করল, তার বাবা হলো এখানকার হোম মিনিস্টার। আমাদের উগ্রপন্থীর মধ্যে চরম উগ্রপন্থী। তার মানে there is another force যারা চাইছে দুটো যদি রিলিজিয়াস ফাসিস্ট ফোর্স থাকে, আহা জমে যাবে খেলাটা। পাকিস্তানের সাথে যেরকম। আহা জমে যাবে আমাদের খেলাটা। We will live off the hatred of each other. এদের তো এইটাই। তো এই দুটো থিওরির মধ্যে খেলা চলছে। এই যে মুস্তাফিজুরকে নিয়ে যে করাটা করলো, আমরা বাংলার যুবকরা, ভারতের যুবকরা আমরা কেউ সমর্থন করিনি। বাংলার মানুষ ক্ষেপেছে, ক্ষেপা কথা ছিল। আমি আপনাকে স্পষ্ট বলছি, বাংলা মানুষ ক্ষেপেছে, ক্ষেপার উচিত হয়েছিল। আমরাও কেউ সমর্থন করিনি। এই একটা কুশক্তি তার আগে একটা পরিকল্পনা করে
একটা ষড়যন্ত্র করে এই জিনিসটা করলো। আর তারপরে সে ঘটনাগুলো হলো যে আমরা যাব না, করলো ইন্ডিয়াতে খেলবো না। আর একেকবার আইসিসিতে যে জাজমেন্টটা দিল, সেই জাজমেন্ট নিয়ে বাংলাদেশ দুঃখ পাবে না কেন? আশ্চর্য! আমি পাচ্ছি, আমার খারাপ লাগছে শুনে। সেই সেন্টিমেন্টের উপরে প্লে করে গেল। এটা কারে করা হলো? only to cut the stretched hand. যে হাত বাড়িয়েছিল তাকে স্ট্রেচ হ্যান্ড পেলেই যে সে প্রো ইন্ডিয়া হয়ে গেল তা না। উই হ্যাভ আর্নড আ স্টেজ, যেখানে এখন এই কষ্ট করে এমন একটা পর্যায়ে এসে গেছে যেখানে এই ছাড়া কোনো উপায় নেই। ইউ হ্যাভ টু শো ইউর সিনসিয়ারিটি ইন মোর রেসপেক্টস, অনেক রেসপেক্ট। ইন দ্যাট কেস জামাত, এনসিপি অ্যান্ড দি 10 পার্টিস, 11 তো নয়, তারা যদি থাকে, তাদের ডায়েট, তাদের যা দিনের রোজের মানে ভাত হলো বিদ্বেষ। আর এদেরকে মানে ভারতবর্ষে যারা চালাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু বিদ্বেষের উপর চালায়। তাতে কোণঠাসা করে রেখেছে ভারতবর্ষের লোকেরা। আমরা 11 বছর ধরে যে সংগ্রাম চালাচ্ছি, আরো চালাবো, আমি দেখে যাবো কিনা জানি না, কিন্তু এ যাবে। কারণ বেশিরভাগ কালকেও একটা সার্ভেতে দেখা গেল ৭৪% লোক বলছে মোদিকে আমরা চাই না। কিন্তু ইলেকশন আসলে ওই ৩৩% নিয়ে উনি জিতে যাচ্ছেন। ৩৩% নিয়ে জিতে যাচ্ছেন। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা ফেলছেন। তা আমরা একটা নতুন ফেনোমেনন, যেখানে সোশ্যাল মিডিয়া আগে ছিল না। সেই সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন বিষ পাঠানো হয়, জানেন? প্রত্যেকটা দিন ম্যানুফ্যাকচার্ড সত্যি ঘটনা, যেকোনো ঘটনা। একটা কেউ যদি বাংলাদেশ বাস থেকে পড়ে যায়, আর সে যদি যাতে হিন্দু হয়, এই দেখো বাস থেকে ফেলে দেওয়া হলো। এদের তো আপনারা বোঝার চেষ্টা করুন না, সবার তো কমন সেন্স আছে যে এটা একটা পরিকল্পনার ফাঁদে পড়বো না আমরা। আমি ভারতবর্ষের সরকারকে একটা টপ লেভেল বোঝাবার চেষ্টা করেছি। আমি তো ছিলাম ওদের সাথে। আমি তো ছিলাম একসময় ওদের সাথে। ওরা তো আমাকে অভ্যাস করে উড়িয়ে দেবেন। আমি ন্যাশনাল লেভেল সেমিনার করতাম। সেখানে ধরুন হর্ষ শ্রিংলাকে ডাকা হলো। হর্ষ শ্রিংলা এখন বিজেপির রাজ্যসভার মেম্বার। হর্ষ শ্রিংলা বিজেপির মেম্বার, কিন্তু হর্ষ শ্রিংলা বাংলাদেশে কাজ করেছে এবং ফরেন এস্টাবলিশমেন্টের একজন বিগ প্লেয়ার জয়শঙ্করের পরে। হর্ষের হর্ষ এসে আমাদের যে সভাতে যেখানে আমরা বললাম, we should not overreact. Act like, don't overreact. কারণ প্রফেসর ইউনুস and company want us to overreact. Do not overreact. কথা overreact করো না। চিকেন স্টেক করে দেবো, এটা করে দেবো। আরে দেখো সে অত সোজা নাকি এগুলো করা? হ্যাঁ, এ বলতো আমরা এটা করবো, হ্যাঁ না করো। সো কামিং ব্যাক টু স্কোয়ার ওয়ান, আমার মেন মেসেজ হলো ভারতবর্ষের মানুষ প্রচুর লড়াই করছে মৌলবাদীদের বিরুদ্ধে। এটা আপনাদের প্রথম মানতে হবে। ভারতবর্ষে বাংলার মানুষ মৌলবাদীতে ঢুকতে, সরি বাংলা বলতে আমি পশ্চিমবাংলা বলছি, পশ্চিমবাংলার মানুষ মৌলবাদীতে ঢুকতে চায়নি, বারবার পেঁদিয়ে তাড়াচ্ছে এখান থেকে। বাংলাদেশে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোকে অতিরঞ্জিত করে ছড়িয়েছে এক সেকশন প্রেস। তাতে এখানকার যারা, যাদের মধ্যে মৌলবাদী চিন্তা এবং যাদের মধ্যে কিছুখানি কি বলবো জাতিগত একটু অভিমান, আপনি ভুলে যাবেন না, এখানে কলকাতাতে একসময় একটা বড় সংখ্যক উচ্চ বর্ণীয়, উচ্চ জাতীয় বাঙালি হিন্দুরা, তারা দাবিয়ে রাখার চেষ্টা করছে পুরো বাংলাকে। তাদের কিন্তু বংশধররা যায়নি এখনো। আমাদের যেন আলবাদারও যায়নি, এদেরও যায়নি। যারা ঢাকা ইউনিভার্সিটিকে করতে দেয়নি, রুকেছিল, যারা প্রতিপদে আটকে ছিল, সেরকম অহংকারী একটি গ্রুপ আছে, তাদের আমরা থাপ্পড় মেরে সোজা করে রাখি। আমরা তো চালাচ্ছি, এরকম একটা গ্রুপ আছে। সব জায়গাতে এরকম গ্রুপ থাকবে। আপনি যদি ওই গ্রুপটাকে চিহ্নিত করে বলেন এটাই হলো বাংলার বা পশ্চিমবাংলার মুখ, এটা তো ঠিক নয়। আপনারা দেখতে হবে পশ্চিমবাংলার মানুষরা কোথায় ভোট দিচ্ছে। তারা কি বিজেপিকে ঢুকতে দিয়েছে? ঢুকতে দেয়নি। বিজেপির মধ্যে একটা বড় সেকশন চাইছে সরকারের মধ্যে উই ওয়ান্ট গুড রিলেশনস। আর গুড রিলেশনস যেন মেকআপ করতে হলে মেকআপ করুন। তারাও রিয়েলাইজ করেছে যে ওই সময়টা অত বাড়াবাড়ি অ্যালাউ করা উচিত ছিল না। সবাই অত অন্ধ নয়, তারাও বুঝতে পেরেছে। কিন্তু একটা সেকশন কিন্তু মানবে না। আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার সরকার। আমাদের আলোচনা আমরা এখানে শেষ করি। দেখা যাক বাংলাদেশে 12ই আমরা খুবই ফেব্রুয়ারি এনজয় নির্বাচন। করেছি আপনার কথা। আমার মনে হয় আমাদের দর্শকরাও অনেক
এনজয় করবে তা আশা আমি করি। জানি বাংলাদেশে আমি থেকেছি। আমার বাপ-ঠাকুরদা তেজন তাদের মধ্যে ভারত বিদ্বেষটা তাদের ধর্ম নয়। ভারতকে তারা কলকাতাকে ভালো চোখে দেখেছে, তারা এই চোখে দেখেছে। কয়েকটা মৌলবাদী আজকে আমাদের উপর জুলুম করছে বলে, কয়টা চাঁদাবাজি জুলুম করছে বলে আমাদের কিনে নিয়েছে। তবে তো সারা ভারতবর্ষে একটা করে হিন্দু রাষ্ট্র হয়ে যেত। হতে দিইনি আমরা, হতে দেব না। এটা বহুজাতি রাষ্ট্র। ঠিক সেরকম আমরাও চাই বাংলাদেশ একটা বহুজাতি রাষ্ট্র থাক। সেখানের লোক আমরা যাতে খুলে-ফিলে কথা বলতে পারি, আমার ভাষায় কথা বলতে পারি, আমার সংস্কৃতির বলতে আফটার অল বাংলা ভাষাকে তো আপনারা বাঁচিয়ে রেখেছেন বসে। এই বাংলাদেশকে নোটে আমরা বাংলা শেষ করতে ভাষাকে পারি আপনারা মনে হয়। বাঁচিয়ে রেখেছেন। আঙ্কেল। হুম, আপনি নমস্কার। ভালো বিশ্লেষণ থাকবেন। আপনাকে আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি খুবই আশাবাদী এবং আমরা চাই যে আপনি যে কথাটা বলছেন কূটনীতির বাড়াবাড়ি যেটা হচ্ছে সেটা আগামীতে বন্ধ হোক। ২ দেশের মধ্যে সম্পর্ক আশা করি উন্নত হবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন, নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসবে। দেখা যাক তখন কি হয়। সে পর্যন্ত দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমাদের নিউজি চ্যাট চ্যানেলে আমাদের আলোচনা, বক্তব্য, বিশ্লেষণ আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আপনাদের সবাইকে বাই, বাই।